সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ তোমাদের সাথে এমবিএ সিলেবাসের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এই বইটির ধারাবাহিক আলোচনায় আজকে ৪র্থ নম্বর ক্লাস থেকে তোমাদের একটি ক্লাস নিচ্ছি। এই ক্লাসটি এই বইটির বিশেষত্ব হচ্ছে যে এই বইটি একটু জটিল এবং অঙ্কগুলো আমাদের সাজানো বেশ জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই সিলেবাসটি বা এই অধ্যায়টি বোঝার জন্য তোমাদেরকে আমি এই অধ্যায়টি 4 ভাগে বিভক্ত করেছি। তো আজকে আলোচনা করতেছি কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর ৪র্থ চ্যাপ্টার নিয়ে। এই ৪র্থ চ্যাপ্টারটিকে আমি 4টি ভাগে বিভক্ত করেছি। তো আশা করি তোমরা আমার সাথে এই ক্লাসগুলো সব দেখবে এবং বুঝতে পারবে। সবগুলো ক্লাসের লিংক দেওয়া থাকবে। কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর 4 নাম্বার চ্যাপ্টারে আছে নিহিত কর, মক্কেল এবং কর সালিসি। এটাকে আমি 4টি ভাগে বিভক্ত করলাম। প্রথমে পার্ট বি নিয়ে আলোচনা করতেছি। তো পার্ট বি তে শুরু করার আগে আমরা কিছু ফর্মুলা শিখে নিব। ফর্মুলা হচ্ছে 1 নম্বরে এখানে যখন প্রশ্নে ভ্যালু অফ আনলিভারেড ফার্ম বের করার জন্য জিজ্ঞেস করবে, তখন এটাকে সংক্ষেপে বিইউ দ্বারা প্রকাশ করা হয়। আর সূত্রটি হচ্ছে বিইউ সমান সমান ইবিআইটি ইনটু 1 - t ডিভাইডেড আরওআই। অর্থাৎ যখন প্রশ্নে ইবিআইটির মান দেওয়া থাকবে, ট্যাক্স রেটের মান দেওয়া থাকবে এবং রিটার্ন অন ইনভেস্টের মান দেওয়া থাকবে, ওই প্রশ্ন থেকে যদি ভ্যালু অফ আনলিভারেড ফার্ম বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করব। 2 নম্বরে যখন প্রশ্নে ইএটি অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্স বের করতে বলবে, তখন আমরা ভ্যালু অফ আনলিভারেড ফার্ম ইনটু আরওআই এটি গুণ করে আমরা ইএটির মান পাবো। আমি আশা করব তোমরা সূত্রগুলো বাসায় একটু আয়ত্ত করে নিবে, তাহলে সহজ হবে। আসলে হিসাব বিজ্ঞান চর্চার বিকল্প নেই। 3 নম্বরে যদি আমাদের প্রশ্নে ইবিআইটি বের করতে বলে, তাহলে সূত্রটি হচ্ছে ইবিআইটি সমান সমান ইএটি ডিভাইডেড 1 - t। এখানে ইএটি হচ্ছে আমরা যে 2 নম্বরে ইএটি বের করলাম, আর টি মানে ট্যাক্সের যেটা প্রশ্নে মান দেওয়া থাকবে। 4 নম্বরে ভ্যালু অফ লিভারেড ফার্ম, এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। তো আমরা আজকে শুরুতে ভ্যালু অফ আনলিভারেড ফার্ম দেখেছিলাম, এখন আমরা ভ্যালু অফ লিভারেড ফার্ম সূত্রটি দেখতেছি। লিভারেড ফার্ম হচ্ছে সংক্ষেপে বিএল দ্বারা প্রকাশ করা হয়। তো বিইউ প্লাস ডি ইনটু ট্যাক্স রেট। আর 5 নম্বরে হচ্ছে ভ্যালু অফ আনলিভারেড ফার্ম বের করার জন্য 2টা সূত্র আছে। আমি আজকে ক্লাসের শুরুতে একটা সূত্র তোমাদের দেখাইছিলাম, এখন দেখাচ্ছি আরেকবার। এই সূত্রটি, আরেকটা সূত্র হচ্ছে এই সূত্রটি। তো এই 2টা সূত্রের পার্থক্য হচ্ছে যদি প্রশ্নে আমাদের রিটার্ন অন ইকুইটির মান দেওয়া থাকে তাহলে আমরা 5 নম্বর সূত্রটি ইউজ করব, আর যদি রিটার্ন অন ইনভেস্টমেন্টের মান দেওয়া থাকে তাহলে আমরা 1 নম্বর সূত্রটি ইউজ করব। আচ্ছা, তো চলো এবার আমরা কিছু অঙ্ক দেখি। প্রথমে হচ্ছে প্রবলেম B1 দেখাচ্ছি। ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম আন্ডার মডেল। অর্থাৎ মডেলের প্রয়োগ করে আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে বলছে। আমি তোমাদের আবার একটু দেখাচ্ছি, প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে বলছে। তো প্রশ্ন দেওয়া আছে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, অর্থাৎ ইবিআইটি এর মান দেওয়া আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্টের মান দেওয়া আছে, ট্যাক্স রেটের মান দেওয়া আছে। তো আমাদের এই প্রশ্নে কি বের করতে বলছে, সেটা হচ্ছে যে মডেলের সূত্র প্রয়োগ করে আমরা ওই একটা প্রতিষ্ঠানের ভ্যালু অফ দ্য ফার্ম বের করব। তোমাদেরকে আমি একটু অ্যান্সারটা দেখাচ্ছি। হ্যাঁ, একটু লাইনে থাকো। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই অ্যান্সারটা দেখতে পাচ্ছ। তো হ্যাঁ, আমি আরেকটু ছোট করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে ওই আমরা ভ্যালু অফ আনলিভারেড ফার্মের সূত্রটি প্রয়োগ করলাম, যেটা আমরা প্রথম সূত্রটি শিখছিলাম। অর্থাৎ প্রশ্নে যদি ইবিআইটি ট্যাক্স এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট এই 3টার মান দেওয়া থাকে, তাহলে ওই প্রশ্নে শুধু ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে বললে আমরা ভ্যালু অফ আনলিভারেড ফার্ম এই সূত্রটি প্রয়োগ করব। আমি তোমাদের সামারিটা আরেকবার বলতেছি।
যখন প্রশ্নে আমাদের শুধু ভ্যালু অফ দ্য ফান্ড বের করতে বলবে মডেল থেকে বা মডেল প্রয়োগ করে, তখন আমরা প্রশ্নে খেয়াল করব যে ইবিআইটি এর মান দেওয়া আছে কিনা। ইবিআইটি এর মান দেওয়া থাকলে এবং ট্যাক্স রেটের মান দেওয়া থাকলে এবং রিটার্ন অন ইনভেস্টমেন্টের মান দেওয়া থাকলে আমরা 1 নম্বর সূত্রটি ব্যবহার করব। তোমরা আশা করি বুঝতে পারছো। এই সূত্রটি প্রয়োগ করে এখন মান বসালে আমরা অ্যান্সার পেয়ে যাব। আমরা এই অঙ্কের অ্যান্সার পেয়ে গেলাম 60 লক্ষ টাকা। আমরা আরেকটা অঙ্ক দেখব। তো সাদিক লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ইনফরমেশন। রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI দেওয়া আছে 10%, কস্ট অফ ডেট কেডি দেওয়া আছে 12%, বা 12% ডিবেঞ্চার আছে 6 লাখ টাকা, ভ্যালু অফ দ্য আনলিভারেড ফান্ড দেওয়া আছে 30 লাখ টাকা, ট্যাক্স 50%। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট 1 নম্বরে ইএটি, 2 নম্বরে ইবিআইটি, 3 নম্বরে ভ্যালু অফ দ্য লিভারেড ফান্ড। এখানে আমাদের তিনটা জিনিস বের করতে বলছে বি পার্টের জন্য। তো তোমরা আস্তে আস্তে এটা খেয়াল করবে। সেটা হচ্ছে যে আমরা আজকে ক্লাসের শুরুতে সূত্রগুলো মুখস্থ করিয়েছিলাম। তো এখানে মোটামুটি ভাবে তোমরা যদি সূত্রগুলো আয়ত্ত আনো তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। আর 1 নম্বর অঙ্কে বলছে ইএটি বের করার জন্য। তো ইএটি বের করা আমরা একটা সূত্র শিখেছিলাম যে ভ্যালু অফ আনলিভারেড ফান্ড ইনটু ROI। তো আমার এই প্রশ্নে ভ্যালু অফ আনলিভারেড ফান্ডের মান দেওয়া আছে 30 লক্ষ টাকা, আর ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেওয়া আছে 10%। জাস্ট সূত্রে মানগুলো বসালে আমরা অ্যান্সারটা পেয়ে যাব 3 লাখ টাকা। 2 নম্বরে বলছে ইবিআইটি বের করার জন্য। আমরা ইবিআইটি সূত্রটা দেখি। ইবিআইটি হচ্ছে ইএটি ডিভাইডেড 1 মাইনাস টি। আমরা কিছুক্ষণ আগে ইএটির মান বের করেছি, সেই মানটা 2 নম্বর সূত্রে প্রয়োগ করলাম। আর এখানে সূত্রের 1 আর টি তে ট্যাক্স রেট দেওয়া আছে এখানে 50%। আমরা এই 50% কে অর্থাৎ দশমিক আকারে প্রকাশ করলাম এখানে। তারপর জাস্ট সূত্রের মানগুলো বসাইলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 6 লক্ষ টাকা। অত্যন্ত ইজি। 3 নম্বরে হচ্ছে ভ্যালু অফ দ্য লিভারেড ফান্ড, এটা বের করতে বলছে। ভ্যালু অফ লিভারেড ফান্ডের সূত্রটা হচ্ছে আমরা যেটা আমি সূত্রের ফর্মুলাতে দেখে আসছিলাম যে বিএল, আমরা ভ্যালু অফ লিভারেড ফান্ডকে সংক্ষেপে বিএল দ্বারা প্রকাশ করব। আর এই সূত্রটি হচ্ছে বিইউ প্লাস জি ইনটু ট্যাক্স রেট। তো বিইউ মানে হচ্ছে আমাদের আনলিভারেড ফান্ড, যেটা প্রশ্নের শুরুতে মান দেওয়া ছিল ভ্যালু অফ আনলিভারেড ফান্ড 30 লক্ষ টাকা। আর দ্বিতীয় হচ্ছে আমাদের ডিবেঞ্চার। তো আমার এখানে প্রশ্নে 12% ডিবেঞ্চার ছিল 6 লক্ষ টাকা। তোমরা আবার একটু মনে রাখবা, ডি হচ্ছে ডিবেঞ্চার। তো এখানে আমাদের ডিবেঞ্চার হচ্ছে 6 লক্ষ টাকা আর ট্যাক্স রেট হচ্ছে 50%। আমরা সরাসরি মানগুলো বসে এটার অ্যান্সার পেয়ে গেলাম 33 লাখ টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি। তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ। Casio and all equity fund except perpetual earning before interest and tax EBIT of টাকা 30 lakh per year after tax, all equity discount rate is 20%. আচ্ছা, আমি একটু সামারি বলি। কেসিও একটা কোম্পানি, এই কোম্পানি ইবিআইটি মান দেওয়া আছে 30 লক্ষ টাকা। আর এই কোম্পানি প্রত্যেক বছর ট্যাক্স ধার্যকরণের ক্ষেত্রে ইকুইটি ডিসকাউন্টিং রেট আছে এখানে 20%। এটা আমি একটু হাইলাইট করে দেখিয়েছি, কারণ হচ্ছে একটু পরে তোমাদের বোঝাচ্ছি। দ্য ফার্ম ইজ সাবজেক্ট টু এ 35% কর্পোরেট ট্যাক্স রেট। তো প্রতিষ্ঠানটি 35% কর্পোরেট ট্যাক্স রেট ধরে থাকে। 1 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ক্যাসিও, এই যে ভ্যালু বের করতে বলছে। যদি প্রশ্নে সরাসরি শুধু ভ্যালু বের করতে বলে, ভ্যালু দুই প্রকার, একটা হচ্ছে আনলিভারেড ফার্মের ভ্যালু আর একটা হচ্ছে লিভারেড ফার্মের ভ্যালু। আমরা কোনটার ভ্যালু বের করব? আমরা এরকম ঝামেলায় পড়ে যাব প্রশ্ন পড়ে। তো তখন খেয়াল করবা, যদি প্রশ্নে এরকম যে ইকুইটি ডিসকাউন্ট রেট দেওয়া থাকে তাহলে আমরা আনলিভারেড ফার্মের ভ্যালু নির্ণয় করব। আমি কথাটা আরেকবার রিমাইন্ড করতেছি। যখন প্রশ্নে শুধু ভ্যালু বের করতে বলবে, আর যদি কোনো মানে ভ্যালু দুই প্রকার, একটা আনলিভারেড ফার্মের ভ্যালু আর একটা লিভারেড ফার্মের ভ্যালু, যদি এই বিষয়ে স্পষ্ট কিছু বলা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রশ্নের তথ্যগুলো দেখে নিব যে কি আছে। যদি প্রশ্নে ইকুইটি ডিসকাউন্টিং রেট থাকে তাহলে আমরা আনলিভারেড ফার্মের ভ্যালু বের করব। আনলিভারেড ফার্মের ভ্যালু বের করার জন্য দুটা সূত্র দিয়েছিলাম, তাহলে কোন সূত্রটি বের করব? আমরা 5 নম্বর সূত্রটি প্রয়োগ করব। তোমরা একটু অ্যান্সারে দেখো, আমি দেখাচ্ছি যে এখানে ওই যে 5 নম্বর সূত্রটি মানে অর্থাৎ আনলিভারেড ফার্মের লাস্টের সূত্রটি প্রয়োগ করব, যে সূত্রে আমাদের কে ইউ লেখা আছে। অর্থাৎ কে ইউ মানে হচ্ছে ইকুইটি ডিসকাউন্টিং রেট। আমরা ইবিআইটি এর মান প্রশ্নে সরাসরি দেওয়া আছে, টিসি মানে ট্যাক্স রেট, এটাও দেওয়া আছে প্রশ্নে, কে ইউ এটারও মান দেওয়া আছে। কে ইউ মানে হচ্ছে ইকুইটি ডিসকাউন্টিং রেট। আচ্ছা, এবার আমরা সূত্রে মানগুলো বসিয়ে আমরা অ্যান্সারে চলে গেলাম।
97,50,000 টাকা। আমরা যদি 2 নাম্বার প্রশ্নটা দেখি, বি নাম্বার, ইফ ক্যাসিও ইস্যু টাকা 6 লাখ of debt and use the procedures to purchase stock, what will the value of the firm be? তো এখানেও আমাদের প্রশ্নে শুধু ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, শুধু প্রশ্নে ভ্যালু বের করতে বললে আমরা প্রথমে যে প্রশ্নটা করে নিব সেটা হচ্ছে যে ভ্যালু দুই প্রকার, একটা আনলিভারেড ফার্মের ভ্যালু আর একটা হচ্ছে লিভারেড ফার্মের ভ্যালু। তো এখন প্রশ্নের তথ্য দেখে ডিসিশন নিতে হবে কোনটা বের করব। যদি প্রশ্নে আমাদের ডেপ্ট উল্লেখ থাকে বা ডিবেঞ্চার উল্লেখ থাকে তাহলে আমরা লিভারেড ফার্মের ভ্যালু বের করব। আমি কথাটা আরেকটু সহজ করে বলছি, যদি প্রশ্নে শুধু ভ্যালু বের করতে বলে সেক্ষেত্রে কোন ভ্যালু বের করব তা যদি স্পষ্ট বলা না থাকে তাহলে আমরা প্রশ্নের হিন্টস দেখে আমরা ডিসিশনে যাব যে আনলিভারেড ফার্মের ভ্যালু বের করব না লিভারেড ফার্মের ভ্যালু বের করব। এক্ষেত্রে প্রশ্নে তাকিয়ে দেখলাম যদি প্রশ্নে ডেপ্ট বা ডিবেঞ্চার দেওয়া থাকে তাহলে আমরা লিভারেড ফার্মের ভ্যালু বের করব। এবার আসো আমরা অ্যান্সারটা দেখি। লিভারেড ফার্মের ভ্যালু সূত্র হচ্ছে একটি, বিএল সমান বিইউ প্লাস ডি ইনটু ট্যাক্স রেট। আচ্ছা, এখানে বিইউ এর মান আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম, সেই মানটা অর্থাৎ 1 নাম্বার অঙ্কে আমরা বিইউ এর মান বের করেছিলাম। ডি মানে হচ্ছে ডিবেঞ্চার, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 6 লক্ষ টাকা, আর সেটি বসাইলাম। ট্যাক্স রেটও দেওয়া আছে 45%। আমরা অ্যান্সার পেয়ে গেলাম 99,60,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আরেকটা অঙ্ক দেখব, প্রবলেম B4. Pushpa teach expect earning before interest and tax EBIT of টাকা 10 lakh every year into perpetuity. The firm currently has no debt but it can borrow at a 10% per annum. Firm cost of equity KU is 20% and corporate tax is 40%. Find out the value of the firm. আচ্ছা, আমরা যদি আবারও একই ধরনের সমস্যা পড়লাম, এখানে ভ্যালু বের করতে বলছে। ভ্যালু বের করার সময় প্রথমে প্রশ্ন করব কোন ভ্যালু, আনলিভারেড ফার্মের ভ্যালু না লিভারেড ফার্মের ভ্যালু। আচ্ছা, তো এখন প্রশ্নে আমরা হিন্টস গুলো একটু দেখি। যদি প্রশ্নে আমাদের কস্ট অফ ইকুইটির মান দেওয়া থাকে, প্রশ্নে যদি কস্ট অফ ইকুইটির মান দেওয়া থাকে তাহলে আমরা সেটা আনলিভারেড ফার্মের মান বের করব। তো আমরা দেখলাম প্রশ্নে কস্ট অফ ইকুইটির মান দেওয়া আছে, তাহলে আমরা আনলিভারেড ফার্মের সূত্রটা প্রয়োগ করলাম। সূত্রটা আনলিভারেড ফার্মের সূত্র হচ্ছে ইবিআইটি ইনটু 1 মাইনাস টিসি ডিভাইডেড কেইউ। সবগুলো মান প্রশ্নে দেওয়া আছে, অর্থাৎ ইবিআইটি এর মান দেওয়া আছে 10 লাখ, টিসি মানে ট্যাক্স রেট দেওয়া আছে 40%, আর কেইউ হচ্ছে কস্ট অফ ইকুইটি 20%। আমরা সবগুলো মান বসিয়ে অ্যান্সার পেয়ে গেলাম। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 30 লাখ টাকা। আর বি নাম্বারে, হোয়াট উইল দ্য ভ্যালু অফ রিয়েলটিস বি ইফ ইট বোরোস টাকা 7 লাখ এন্ড ইউজ দ্য প্রসিডিউরস টু রিপারচেজ ইকুইটি। এই অঙ্কটা আমাদের 3 নাম্বার প্রবলেমের মতোই। তো দ্বিতীয় প্রশ্ন আমাদের ভ্যালু বের করতে বলছে, তখন আমরা খেয়াল করলাম যে আনলিভারেড ফার্মের ভ্যালু না লিভারেড ফার্মের ভ্যালু। তো আমরা প্রশ্নে হিন্টসে চলে যাব। হিন্টসে গিয়ে দেখলাম যে বড় বা ডিবেঞ্চার লিখা আছে কিনা। বড় বা ডিবেঞ্চার থাকলে সেটা হবে লিভারেড ফার্মের ভ্যালু। তো আমরা হিন্টস দেখলাম, হিন্টসে আমাদের বড় লিখা আছে, তাহলে আমরা লিভারেড ফার্মের ভ্যালু বের করব। লিভারেড ফার্মের সূত্র হচ্ছে বিএল সমান বিইউ প্লাস টিডি। বিইউ মানে হচ্ছে আনলিভারেড ফার্মের মান, যেটা আমরা 1 নম্বরে অ্যানসারে বের করেছিলাম, সেটা বসাইলাম। আর টিডি হচ্ছে ওখানে ট্যাক্স অফ প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড। আর টিডি এর সূত্রটা হচ্ছে আমরা এটা ইউজ করব ডেপ্ট ইনটু টিসি। আর ডেপ্ট হচ্ছে এখানে 7 লাখ আর টিসি হচ্ছে আমাদের ট্যাক্স 40%। তোমরা সরাসরি বিএল লিখে আমরা নিচের সূত্রটা প্রয়োগ করতে পারি, করে মান বসিয়ে আমরা পেয়ে গেলাম 32,80,000 টাকা। আমরা এই অধ্যায়ের বি পার্টের সমস্ত নিয়মগুলো শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে সি পার্টে চলে যাব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।